আমেরিকার মিলিটারি একাডেমির একজন ক্যাডেট যার নাম হচ্ছে লিওরয় ফ্রাই, তাকে আচমকা মধ্যরাত্রে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যেটাকে দেখে প্রথমে আত্মহত্যা তো মনে হচ্ছিল, তবে পোস্টমর্টম রিপোর্টে জানা গিয়েছে যে কেউ তার বুকটা কেটে হৃদয়টা বার করে নিয়ে চলে গেছে। যেটা প্রথমে আত্মহত্যা মনে হচ্ছিল, পরে সেটাকে মার্ডারও মনে হচ্ছে, আবার এখন সেটাকে ডাইনিবিদ্যা বা উইচক্রাফট, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদির সাথে তুলনা করা হচ্ছে। অফকোর্স এই সিনেমাতে রয়েছে থ্রিলার, মিস্ট্রি এবং এর এন্ডিংটা একেবারে আনএক্সপেক্টেড ছিল, মানে আপনি প্রত্যাশা করতে পারবেন না। অভিনয়ে রয়েছেন ক্রিস্টিয়ান বেল, বলা বাহুল্য তার অভিনয় নিয়ে কোনো প্রশ্ন নেই আমার। সো হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি দ্য পেল ব্লু আই সিনেমাটাকে সম্পূর্ণ এক্সপ্লেইন করব। আমরা দেখতে পাই যে মধ্যরাতে সে মিলিটারি ক্যাডেট যার নাম হচ্ছে লিরয় ফ্রাই, সে গাছে ঝুলে রয়েছে। সেই কারণে ক্যাপ্টেন হিচকক একজন গোয়েন্দার সাথে গেছে সাক্ষাৎ করার জন্য, এবং সেই গোয়েন্দা বা সেই ডিটেকটিভ হচ্ছে অগাস্টাস ল্যান্ডোর। অগাস্টাস শান্তিতে নিজের জীবনটা কাটাচ্ছে, সেই সময় ক্যাপ্টেন হিচকক এসে তাকে আসল সত্য ঘটনাটা বলে। তাকে জানায় যে একজন ক্যাডেট আত্মহত্যা করেছে এবং এই খবরটা এখনো বাইরে ছড়ায়নি, আর যদি খবরটা বাইরে ছড়ায় তাহলে এই মিলিটারি একাডেমির বদনাম হবে, যেটা সে চায় না। যেভাবেই হোক ল্যান্ডোরকে খুঁজে বার করতে হবে যে তার মৃত্যুর কারণটা কি বা কেনই বা সে আত্মহত্যা করেছে। অগাস্টাস এই কেসটা নিতে চাইছিল না, তবে ক্যাপ্টেন হিচকক তাকে জোর করে বলেই সে বাধ্য হয়। ডিটেকটিভ ল্যান্ডোর, যে বর্তমানে একটা মানসিক সমস্যাতে রয়েছে, আসলে মানসিক অবসাদে রয়েছে, কারণ তার মেয়ে যার নাম হচ্ছে ম্যাটি, সে নাকি পালিয়ে গিয়েছে। সে কোথায় পালিয়েছে, কোথায় গেছে তার কোনো খবর নেই। তবে তার দুঃখ সে মিলিটারি লোকেরা তো শুনবে না। তাদের দায়িত্ব এখানকার ছেলেদের ট্রেনিং দিয়ে একটা জেন্টেলম্যান তৈরি করা, মানে ক্যাডেটদের একটা ভালো মানুষ তৈরি করা। তবে কেনই বা একটা ছেলে আত্মহত্যা করবে? এখন কেউ আত্মহত্যা করেছে সেটা তো তার ব্যক্তিগত ব্যাপার, তবে ব্যাপারটা এইটুকুনি হলেই তো হতো। কিন্তু গতকাল রাতে তার বুকটা চিরে তার হার্টটা বার করে নিয়ে চলে গেছে। ডক্টর ড্যানিয়েল মার্কুইস, যে সেই পোস্টমর্টমটা করেছে, সে জানায় যে এই কাজ কোনো ডাক্তার বা কোনো প্রফেশনাল মানুষের না, মানে বুকের চেরাটা দেখে তো এইটাই মনে হচ্ছে। তারা সেই ক্রাইম সিনে গিয়ে পৌঁছায় যেখানে ফ্রাই নামক সেই ছেলেটা গলায় দড়ি দিয়েছিল। মিস্টার হান্টন নামক একজন ক্যাডেট প্রথম তার মৃতদেহটাকে দেখতে পেয়েছিল। সে জানায় যে গতকাল রাতে মিস্টার ফ্রাইয়ের দেহটা বড় অদ্ভুত ভাবে ছিল সেখানে, মানে একটা মানুষ যদি গলায় দড়ি দিত অবশ্যই তার পাটা তো ঝুলতো, মাটিতে অবশ্যই টাচ খেয়ে থাকতো না, তবে তার পাটা মাটিতে স্পর্শ করেছিল। সে একটা কাঁধ হয়ে ঝুলছিল, যেন তাকে মেরে কেউ সেখানে ঝুলিয়ে রেখেছে। কিন্তু মিস্টার হান্টন সে এত রাতে এখানে কী বা করছিল, কারণ তাদের একাডেমি থেকে এই স্থানটা অনেকটাই দূরে। সে জানায় যে সে কোনো জঙ্গলি জন্তু বা কিছুর একটা আওয়াজ পেয়েছিল, এবং রাতের বেলা তারা যখন পেট্রোলিং করছিল সেই মুহূর্তেই সে চলতে চলতে এই স্থানটা একবার দেখতে এসেছিল যে আওয়াজটা কোথা থেকে এসেছে, আর তখনই সে মিস্টার ফ্রাইয়ের মৃতদেহটা ডিসকভার করে। ডিটেকটিভ ল্যান্ডোর তারপর আবার চলে যায় সেই মর্গে। মৃত ফ্রাইয়ের দেহটা ভালো মতন পর্যবেক্ষণ করছে সে, আর সেটা দেখতে পেয়ে ডক্টর ড্যানিয়েল একেবারেই খুশি না, কারণ মৃতদেহ নিয়ে ঘাটাঘাটি করা তার কাজ। এছাড়াও সে একা কাজ করতে পছন্দ করে এবং তার কাজে কেউ ব্যাঘাত ঘটাক সেটা সে একেবারেই পছন্দ করে না। তা সত্ত্বেও সে ডিটেকটিভ ল্যান্ডোরকে অ্যালাউ করে। সে মৃতদেহর গলার দাগটা দেখে বোঝা যাচ্ছিল যে সেই ভিকটিম আঙ্গুল দিয়ে গলার ফাঁসটা ছাড়ানোর চেষ্টা করছিল। অবশ্যই তাকে মার্ডার করা হয়েছে, তবে তার হাতের মুঠোর মধ্যে একটা কাগজের টুকরো পাওয়া গেছে, যেটা এতক্ষণ ধরে তারা লক্ষ্য করেনি। সেই ডক্টর ড্যানিয়েল, যে নাকি সেই বডির পোস্টমর্টম করেছে, সে কিভাবে সেটা মিস করলো? সত্যি খুবই লজ্জাজনক ব্যাপার। অন্যদিকে ক্যাপ্টেন হিচকক ডিটেকটিভ ল্যান্ডোরের উপর সম্পূর্ণ দায়িত্ব দিয়ে দেয় যে তাকে যেভাবেই হোক এই কেসটা সলভ করতে হবে, তবে কিছু শর্ত রয়েছে। ডিউটির মাঝে সে অ্যালকোহল পান করতে পারবে না। আসলে তার মদ খাওয়ার খুব অভ্যাস রয়েছে, ইদানিং যেন এটা আরও বেড়েছে। তবে এই ইনস্টিটিউটের একটা রেপুটেশনের ব্যাপার, তাই এখানে সে মদ খেয়েই কাজটা করতে পারবে না। ডিটেকটিভ ল্যান্ডোর তার ইনভেস্টিগেশন চালু রেখেছে, একজন গার্ডের সাথে সাক্ষাৎ করে এবং তার থেকে কিছু অদ্ভুত ইনফরমেশন সে জানতে পারে। আসলে গতকাল রাতে যখন মিস্টার ফ্রাইয়ের মৃতদেহটা পাওয়া গেছিল, সেটাকে অবশ্যই হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, যেটাকে সেই ক্যাডেটটা গার্ড দিচ্ছিল। তবে আচমকা সেখানে একটা অফিসার চলে আসে যে তাকে ছুটি দিয়ে দেয়। ব্যাপারটা খুবই অদ্ভুত, কারণ সেই সময় তার ছুটি ছিল না। সেই ঘন শীতের রাতে এতটাই অন্ধকার ছিল যে সেই অফিসারের মুখ তো দেখা যাচ্ছিল না, তবে তার ইউনিফর্মটা দেখে সেই ক্যাডেট ভেবেছে যে এটা অবশ্যই কোনো অফিসার, আর অবশ্যই একজন অফিসারের আদেশ তাকে তো মানতেই হবে। সো এখান থেকে আর একটা তথ্য বেরিয়ে আসছে যে গতকাল রাতে যখন মিস্টার ফ্রাইকে মার্ডার করা হয়েছিল তখনই তার বুকটা চেরা হয়নি, বরং তার মৃতদেহটাকে যখন সেই একাডেমিতে আনা হয়, হয়তো তারপরে তার বুক থেকে তার হৃদয়টাকে বার করা হয়েছে। ডিটেকটিভ ল্যান্ডোর তারপর সে একাডেমির আরেকজন ক্যাডেটের সাথে সাক্ষাৎ করে, অর্থাৎ এডগার অ্যালেন পো, একজন ফেমাস কবি ছিলেন তিনি। যাই হোক, সে মিলিটারি একাডেমিতে তো সে রয়েছে, কবিতা লেখারও অভ্যাস তার খুবই। সে বলতে থাকে যে মিস্টার ফ্রাইকে যে হত্যা করেছে সম্ভবত সেও কোনো একজন কবি হবে।
তারপর ডিটেকটিভ ল্যান্ডর সাক্ষাৎ করে মিস্টার লাভব্রয়ের সাথে। সেও একজন ক্যাডেট। আসলে সেই মৃত ক্যাডেট অর্থাৎ মিস্টার ফ্রাইয়ের রুমমেট ছিল সে, এবং তার মুখ থেকেই আমরা জানতে পারি যে বেশ কিছুদিন আগে মিস্টার ফ্রাইয়ের সাথে তার একটা ঝামেলা হয়েছিল, আর ঝামেলার কারণে তারা দুজনে ভিন্ন ভিন্ন রাস্তা নিয়ে নেয়। তবে ঝামেলার কারণটা কি? সে জানায় যে মিস্টার ফ্রাই নাকি একটা অসৎ সঙ্গে পড়ে গেছিল, সে নাকি খারাপ রাস্তা নিয়ে নিচ্ছিল, সেই কারণে সে মিস্টার ফ্রাইয়ের সাথে আর বন্ধুত্ব রাখেনি। তবে অসৎ সঙ্গ বলতে কি বা তার সাথে আর কারা কারা রয়েছে সেই ব্যাপারে তেমন কোনো ইনফরমেশন কিন্তু এখনো পাওয়া যায়নি। আরেকজন ক্যাডেট মিস্টার স্টুডার্ট, যে হচ্ছে সেই মৃত ক্যাডেট অর্থাৎ মিস্টার ফ্রাইয়ের ভালো বন্ধু, সে জানায় যে মিস্টার ফ্রাই গতকাল কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য বাইরে কোথাও যাচ্ছিল, কিন্তু সে তার বন্ধুকে জানায় না। অন্যদিকে সেই এলাকায় ঘটে গেছে আর এক কাণ্ড। পার্শ্ববর্তী আর একটা ফার্মে, মানে একটা বার্নে যেখানে গবাদি পশু রাখা হয়, সেখানে একটা গরু এবং একটা ভেড়ার বুক চিরে তাদের হৃদয়টা বার করে নিয়ে চলে গেছে কেউ। ক্যাপ্টেন হিচকক এটা শুনে অবাক এবং রেগে যাচ্ছে যে এরকম কাজগুলো কেই বা করছে এখানে, প্রথমে একটা মানুষের, তারপর একটা জন্তুর। অন্যদিকে ডিটেকটিভ ল্যান্ডর সেই ক্যাডেট এডগারকে নিজের সঙ্গী বানিয়েছে, মানে গোপনে সে ডিটেকটিভের হয়ে কাজ করবে, যে ব্যাপারটা কেউ জানবে না। সেই ডিটেকটিভ তাকে সেই ছোট কাগজের টুকরোটা দিয়ে দেয় যেটা সে মৃত লিরয় ফ্রাইয়ের হাতে পাওয়া গিয়েছিল। সেই কাগজে কিছু লেখা ছিল, তবে সেটা ছেঁড়া ছিল বলে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। তবে এডগার যেহেতু একজন কবি, ছোটখাটো লেখাগুলো সে ভালো ডিকোড করতে পারে, সেই কারণে সেই দায়িত্বটা তাকে দেওয়া হয়েছে এবং সেটাকে সে ডিসাইফার করেও নিয়েছে সেখানে কি লেখা ছিল। আসলে সেটা এক টাইপের ইনভিটেশন লেটার ছিল। কেউ একটা তাকে আমন্ত্রণ জানিয়েছিল কোথাও একটা আসার জন্য, বা কেউ লিখেছিল যে আমার সাথে সেখানে সাক্ষাৎ করো। তবে প্রথম দুটো লাইন একেবারে বোঝা যাচ্ছিল না, কারণ সেই জায়গাটা পুরো ছিঁড়ে গেছে, কাগজের কোনো অংশ নেই। এখন তারা ভাবছে যে মিস্টার ফ্রাই কার সাথে দেখা করতে চেয়েছিল। এডগার মনে করে যে সম্ভবত কোনো মেয়ে। অন্যদিকে ডিটেকটিভ অগাস্টাস ল্যান্ডর, যে এক অন্য যন্ত্রণার মধ্যে রয়েছে বর্তমানে, তার জীবনেরই একটা অংশ, তার মেয়ে যার নাম হচ্ছে ম্যাটি, সে কোথায় চলে গেছে সে জানে না। তার মেয়ের শেষ স্মৃতি বলতে তার কাছে রয়েছে তার চুলের ফিতেটা। আমরা ডিটেকটিভ ল্যান্ডরের সাথে আরেকটা মেয়েকেও দেখতে পাই, যে হচ্ছে সেই বারের একটা ওয়েট্রেস, মানে বারে কাজ করে। ল্যান্ডর সম্ভবত তাকে ভালোবাসে এবং তার মনের কথাগুলো তার সাথে শেয়ার করে। পরের দিন ডিটেকটিভ ল্যান্ডর লেক সাইডে সেই ছোট্ট বার্নে গিয়ে পৌঁছায়, যেখানে গতকাল সেই গবাদি পশু দুটোকে হত্যা করা হয়েছিল। ক্যাডেট এডগারও সেখানে এসে পৌঁছায়। আসলে সেই ডিটেকটিভই তাকে ডেকেছে, বলতে গেলে সে এখন সেই ডিটেকটিভের অ্যাসিস্ট্যান্ট। তারা এতদিন ধরে তদন্ত করে যাচ্ছিল যে সেই মৃত ক্যাডেট মিস্টার ফ্রাইয়ের হৃদয়টা গেলই বা কোথায়, মানে যে নিয়ে গেছে সে সেটাকে কোথায় নিয়ে গেছে বা কেন নিয়ে গেছিল। প্রথমত সেই হৃদয়টাকে ঠিক রাখার জন্য অবশ্যই তাদের বরফ প্রয়োজন, নইলে ওইটা নষ্ট হয়ে যাবে, এবং এই বার্নের মধ্যে এসে তারা সেটার চিহ্ন পায়। এখানে তারা গলে যাওয়া মোম খুঁজে পেয়েছে, একটা গোল চিহ্ন পেয়েছে এবং তার মাঝে একটা ত্রিভুজ চিহ্নও পেয়েছে, যেটা অবশ্যই ইন্ডিকেট করে যে এখানে কোনো স্যাটানিক রিচুয়ালস হয়েছে, অর্থাৎ কোনো কালা জাদু করা হয়েছে এখানে। বিভিন্ন ধর্মীয় বইতে এগুলোর উল্লেখ রয়েছে, আর সেখান থেকে ডিটেকটিভ ল্যান্ডর জানতে পেরেছে যে সেই ত্রিভুজের মধ্যেই সেই হৃদয়টাকে রাখা হয়ে থাকে। তো অবশ্যই মিস্টার ফ্রাইয়ের হৃদয়টাকে এখানেই আনা হয়েছিল। তবে এই কাজগুলো কারা করছে বা কেন করছে, এইগুলো জানার জন্য তাদের অবশ্যই একজন বিশেষজ্ঞর কাছে যেতে হবে, একজন অকাল্ট স্পেশালিস্ট, যার নাম হচ্ছে জিন পেপে। সে হচ্ছে ডিটেকটিভ ল্যান্ডরের একজন পুরনো বন্ধু। সেখানে তারা একটা বই খুঁজে পায়, যে বইটাকে লিখেছে পিয়ারে ডি ল্যান্ডগ্রে। সে হচ্ছে একজন উইচ হান্টার, ডাইনিদের হত্যা করতো বা ডাইনিদের ধরতো। এই ডাইনি বিদ্যার ব্যাপারে বেশ কিছু সেই বইতে লেখা রয়েছে, যেগুলো ফ্রেঞ্চ ভাষায় লেখা ছিল। তবে যেহেতু মিস্টার এডগার পো ফ্রেঞ্চ পড়তে পারে, তাই সে পড়ে শোনায়। আসলে সেখানে একটা নির্দিষ্ট রিচুয়ালসের ব্যাপারে লেখা রয়েছে, যে রিচুয়ালসটা করার জন্য কিছু জন্তু প্রয়োজন, যেগুলোকে তারা আনক্লিন অ্যানিমালস বলছে। সেই পশুগুলো যেগুলোকে খ্রিস্টানরা খাবে না। একটা আনব্যাপটাইজড বাচ্চার হৃদয়, আসলে খ্রিস্টানদের একটা রিচুয়ালস থাকে না যে ব্যাপটিজম, তবে সেই বাচ্চাটা যাকে ব্যাপটাইজ করা হয়নি তার হৃদয়, এবং একটা ঝুলন্ত মানুষের হৃদয় প্রয়োজন সেই রিচুয়ালসটাকে করার জন্য। তবে এই রিচুয়ালসগুলো করে কী বা হবে, কেনই বা মানুষ এগুলো করতে চেয়েছে? প্রফেসর জিন পেপে সেখানে আরেকটা বইয়েরও নাম উল্লেখ করে, যে বইটাকে লিখেছিল হেনরি লেক্রেলি। সে প্রায় 700-এর উপরে নাকি ডাইনিদের ধরেছিল। তার লেখা ফেমাস বই ডিসকোর্স ডি ডিয়াবলে, যেখানে সে তার নিজের জীবনের সব অভিজ্ঞতাগুলো লিখেছিল। সেই বইতে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস লেখা ছিল, যার কারণে সেই বইটাকে ধ্বংস করে দেওয়া হয়। হেনরি নামক সেই মানুষটাকেও হত্যা করে দেওয়া হয়। তবে তার বইটা, সেটার কি আর কোনো অস্তিত্ব নেই? এমন একটা কথা আছে যে নাকি হেনরি সেই বইয়ের আরও নাকি 2 না 3টে কপি বানিয়ে রেখেছিল, এবং এরকম অকাল্ট কালেক্টররা, মানে যারা এইসব বইগুলোকে এখনো খুঁজে বেড়াচ্ছে, তাদের কাছে এই বইটার যথেষ্ট চাহিদা, কারণ সেই বইতে নাকি মানুষদের অমরত্ব প্রদান করার মতনও কিছু রিচুয়ালস লেখা ছিল, বা এমন কিছু জিনিস যেটা মানুষদের যৌবন ধরে রাখতে সাহায্য করে।
ক্যাডেট এডগার নিজের মতন করে ইনভেস্টিগেশন চালাচ্ছে, বহু মানুষের সাথে বহু কথা বলছে সে। সেই মৃত লিরয় ফ্রাইয়ের বন্ধুদের সাথে সে কথা বলে, তারা প্রত্যেকেই মদ খেয়ে খুবই ড্রাঙ্ক, সেই কারণে মুখ থেকে তাদের সত্যি কথাগুলো বেরোচ্ছিল যেগুলো এডগার শোনার চেষ্টা করছিল এবং সে শুনতেও পায়। সে মৃত ক্যাডেট অর্থাৎ মিস্টার ফ্রাই তাকে নাকি একটা মেয়ে চিঠি লিখেছিল, যেটা আমরা আগেও জানতে পেরেছি, এবং সেই মেয়েটার সাথেই নাকি সাক্ষাৎ করার জন্য সে রাতের বেলা গেছিল। সেখানে আর্টেমিস মার্কিউস নামক আরেকজন ক্যাডেট ছিল, যার পিতার নাম হচ্ছে ড্যানিয়েল মার্কিউস বা ডক্টর ড্যানিয়েল মার্কিউস, যাকে একটু আগেই দেখেছেন। তো সেই আর্টেমিসের একটা বোন রয়েছে যার নাম হচ্ছে লিয়া, তাকে নিয়েও সেখানকার দুজন ক্যাডেট যাদের নাম হচ্ছে র্যান্ডি ব্যালেঞ্জার এবং স্টোডার্ট, যাকে একটু আগেও আমরা দেখেছি, তারা কিছু বাজে কথা বলতে থাকে, তবে আর্টেমাস সেই কথায় তেমন মাইন্ড করে না। ওয়েল, এর মধ্যেই এডগার একটা সময় ডিটেকটিভ ল্যান্ডোরের সাথে গিয়ে সাক্ষাৎ করে। তার ঘরে একগুচ্ছ বই দেখতে পেয়ে সে তো খুবই খুশি, আসলে সে তো বই পড়ার পাগল, এবং সেখানে সে একটা সুন্দর কবিতার বই খুঁজে পায়। ডিটেকটিভ ল্যান্ডোর জানায় যে এটা তার না, বরং এটা তার মেয়ের, যার নাম হচ্ছে ম্যাটি। তবে সেই বইটা খুলতেই তার মধ্যে থেকে একটা নেকলেস পড়ে নিচে, যেটাও নাকি তার মেয়েরই ছিল। তবে কোথায় তার মেয়ে? প্রতিদিন রাতের বেলায় ডিটেকটিভ ল্যান্ডোর তার মেয়েকে দেখতে পায়। সে নিজের চোখের সামনে দেখতে পায় যে তার মেয়ে তার কাপড়টা পরিষ্কার করার চেষ্টা করছে, তবে এগুলো তো জাস্ট একটা স্বপ্ন। ডিটেকটিভ ল্যান্ডোর তার মেয়ের কথা ভেবে কাঁদতে থাকে, আর যেগুলো দেখে আমাদের মাথায় একটাই প্রশ্ন জাগে যে তার মেয়ের সাথে আসলেই বা কী হয়েছে। পরের দিন সে মৃত ক্যাডেট লিরয় ফ্রাইয়ের ফিউনারাল হয়, তাকে কবর দেওয়া হয়। মিস্টার ফ্রাইয়ের মা চলে আসে ডিটেকটিভ ল্যান্ডোরের সাথে সাক্ষাৎ করতে, এবং সে সেই ডিটেকটিভকে একটা ডায়েরি দিয়ে দেয়, তার মৃত ছেলের ডায়েরি সেটা। ডিটেকটিভ ল্যান্ডোর অবাক যে তার ছেলের যে একটা ডায়েরি ছিল, এই ব্যাপারে তো সে এতদিন জানতো না, এবং তাকেও তো কেউ বলেনি। তার মা জানায় যে ঘটনাটা প্রায় 2-3 বছর আগে, তবে তার ছেলে যখন আত্মহত্যা করে তারপরেই তার ছেলের বন্ধু অর্থাৎ ব্যালিঞ্জার এই ডায়েরিটা ফ্রাইয়ের মাকে মেইল করে পাঠায়। তবে সেই ডায়েরিতে তেমন কিছুই লেখা ছিল না, জাস্ট কিছু নাম্বারস, অদ্ভুত কিছু, যেটা অবশ্যই সে পড়ে কিছু বুঝতে পারছে না। সেই কারণে তার মা সেই ডিটেকটিভকে সেই ডায়েরিটা দিয়ে দেয়, যদি সে বুঝতে পারে যে তার মধ্যে কি লেখা রয়েছে। তার মা জানায় যে সে চাইলেই ডায়েরিটা পুড়িয়েও ফেলতে পারে, তার ছেলেই তো নেই, এই ডায়েরি নিয়েই বা সে কি করবে। অন্যদিকে এডগার অ্যালেন পো সে মার্কুইস পরিবারের সাথে সাক্ষাৎ করে। আর্টেমিসের বোন অর্থাৎ লিয়া মার্কুইস সেখানে পিয়ানো বাজাচ্ছিল বড় চমৎকারভাবে, এবং এডগারের সেটা পছন্দও হয়। সে প্রাইভেটলি লিয়ার সাথে সাক্ষাৎ করে, এবং আগামী শনিবার সে লিয়ার সাথে সাক্ষাৎ করতে যায় তাদের নিকটবর্তী আরেকটি কবরস্থানে, মানে সেমেট্রিতে। লিয়াও কিন্তু এডগারকে বেশ পছন্দ করেছে, তার কথা বলার ধরন, সে কবিতায় কথা বলে, সে যে শব্দগুলো ব্যবহার করে সেগুলো খুবই দারুণ ছিল। লিয়া রাজি হয়ে যায়। কথা মতন সেই সেমেট্রিতে তারা দুজনেই সাক্ষাৎ করে, তবে আচমকা আমরা সেখানে দেখতে পাই যে লিয়া ছটপট করতে করতে মাটিতে পড়ে যায়, সে কাঁপতে থাকে। এডগার বুঝে উঠতে পারছে না যে তার এখন কি করা উচিত, যদিও কিছু সময় পরে লিয়া আবার স্বাভাবিক হয়ে যায়। সম্ভবত তার কোনো একটা রোগ রয়েছে যেটার ব্যাপারে লিয়া এডগারকে জানাতে চায় না, সে জাস্ট জানিয়ে দেয় যে সে এখন ঠিক আছে। তবে সে এডগারকে ধন্যবাদ জানায় তার এই মূল্যবান সময়ের জন্য, এই সময়টা তার কাছে বেশ স্মৃতিময় ছিল। তবে রাতের বেলা যখন এডগার সেখান থেকে ফিরে আসছিল, সেই মুহূর্তে অন্ধকারে একজন ক্যাডেট তার উপরে হামলা করে। সৌভাগ্যবশত ডিটেকটিভ ল্যান্ডোর সেখানে চলে আসে, এবং আমরা জানতে পারি যে সেই অন্ধকারের মধ্যে যে ক্যাডেট তার উপর হামলা করেছে সেটা হচ্ছে র্যান্ডি ব্যালেঞ্জার, যার হামলা করার একটাই কারণ যে এডগার কেন লিয়া নামক সেই মেয়েটার সাথে সাক্ষাৎ করেছে। আসলে ব্যালিঞ্জার সেই মেয়েটাকে পছন্দ করে। তবে সময় মতন ডিটেকটিভ ল্যান্ডোর সেখানে চলে আসে, যে ব্যালিঞ্জারকে জানায় যে ঝামেলা থামানোর জন্য, না হলে সে তার একাডেমিতে খবর দেবে এবং আগামীকালই তার কোর্ট মার্শাল হয়ে যাবে। তবে পরের দিনই আর একটা দুঃসংবাদ শোনা যায়, সেই ব্যালিঞ্জার যার সাথে এডগারের ঝামেলা হলো রাতের বেলা, তাকে আর পাওয়া যাচ্ছে না। ব্যালিঞ্জারকে খোঁজার জন্য একটা সার্চ পার্টি বেরিয়েছে, জঙ্গলে জঙ্গলে খোঁজা হচ্ছে, এবং অবশেষে তার মৃতদেহটাকে পাওয়া যায় পাহাড়ের একটা ধারে। তার গলায় দড়ি দিয়ে তাকে কেউ ঝুলিয়ে রেখেছে। আগের মতন এই মৃতদেহেরও বুকটা চেরা রয়েছে, কেউ তার হৃদয়টাকে বার করে নিয়ে চলে গেছে, শুধু হৃদয় না, তার যৌনাঙ্গটাও কেউ কেটে ফেলেছে। তবে ডক্টর ড্যানিয়েল জানায় যে এবারের হত্যাকারীটা হয়তো ভিন্ন, কারণ আগেরবার যে প্যাটার্নে সে বুকটা চিরেছিল, এবার ভিন্নভাবে বুকটা চেরা হয়েছে, যেন সেই দুটো কাজ আলাদা আলাদা মানুষেরা করেছে। সুপারিনটেন্ডেন্ট থায়ার সে প্রচণ্ড চিন্তায় পড়ে গেছে যে তার একাডেমির বদনাম চারিদিকে ছড়াচ্ছে। তাদের যেভাবে হোক এই কাল্টদের লোকেদের ধরতে হবে, যারা এইসব কালা জাদু রিচুয়ালসগুলো করে বেড়াচ্ছে এবং মানুষদের হত্যা করছে। ক্যাপ্টেন হিচকক তখন এডগারের উপরে সন্দেহ করছে, কারণ এমনিতেই গতকাল রাতে এডগারের সাথে ব্যালিঞ্জারের মারপিট হয়েছিল। এছাড়াও প্রথম যে মৃতদেহ ছিল অর্থাৎ লিরয় ফ্রাই, তার সাথেও নাকি এডগারের ঝামেলা হয়েছিল। তবে ডিটেকটিভ ল্যান্ডোর তো জানে যে এডগার এরকম কাজ করতেই পারে না, ছেলেটা যাই হোক খুন কারোর করতে পারে না, এইটুকুনি বিশ্বাস তার মধ্যে রয়েছে।
এছাড়াও ডিটেকটিভ ল্যান্ডর পাল্টা এই একাডেমির নামে দোষ দিতে থাকে যে এই একাডেমিতে ছেলেদের যেভাবে রাখা হচ্ছে, তাদের যেভাবে কঠিন শাসন দেওয়া হচ্ছে, এর কারণেই ছেলেরা ভালো হওয়ার বদলে আরো বিগড়ে যাচ্ছে। মানে টপিকটা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। ডিটেকটিভ ল্যান্ডর তারপর এডগারের সাথে সাক্ষাৎ করে, তাকে প্রশ্ন করতে থাকে যে সে মৃত ক্যাডেট লিরয় ফ্রাইয়ের সাথে তার কি সম্পর্ক ছিল। এতদিন তাদের দুজনের মধ্যে কথা হয়েছে, কিন্তু কোনোদিন এডগার বলেনি যে লিরয় ফ্রাইয়ের সাথে তার ঝামেলা হয়েছিল। তবে এডগার তখন স্বীকার করে, সে জানায় যে ব্যাপারটা সে গোপন করেছিল, তবে সে তাকে খুন করেনি। এছাড়াও ব্যালিঞ্জারকেও সে খুন করেনি। সে অনেক খারাপ কাজ করেছে সত্যি, তবে খুন তার দ্বারা সম্ভব না। সেদিন রাতের বেলা ডিটেকটিভ ল্যান্ডর গিয়েছে মার্কিউস পরিবারে। আসলে সেই মার্কিউস পরিবার তাকে ডিনারের জন্য আমন্ত্রণ জানিয়েছে এবং তার সাথে এডগারও গেছে। তবে সেই ডিনার টেবিলে আর্টেমিস মার্কিউস এডগারকে ইনডাইরেক্টলিভাবে নানান বাজে কথা বলতে থাকে। আসলে এডগার তো এতদিন গোপনে আর্টেমিসের উপরে নজর রাখছিল, তার জিনিসপত্রগুলো ঘাটছিল, মানে নিজের মতন করে তদন্ত করছিল, এবং সম্ভবত আর্টেমিস সেটা জানতে পেরে গিয়েছে যে তার জিনিস কেউ ঘাটাঘাটি করছে, এবং সে এডগারকে বেশি সন্দেহ করছে, তবে ডাইরেক্টলি মুখের উপর বলছে না। তবে তার এই আচরণ দেখে তার মা জুলিয়া খাবার টেবিল ছেড়ে উঠে চলে যায়। তাদের ডিনারটাও একদম ভেস্তা যায়। সেই কারণে ডক্টর ড্যানিয়েল ডিটেকটিভ ল্যান্ডরকে নিয়ে তার স্টাডি ঘরে চলে যায়। ডিটেকটিভ ল্যান্ডর একটা জিনিস লক্ষ্য করেছে, সেটা হচ্ছে ডক্টর ড্যানিয়েলের মেয়ে অর্থাৎ লিয়ার শরীরটা ভালো না, সে অসুস্থ, এবং ডক্টর ড্যানিয়েল সেটা স্বীকার করে। একদম ছোটবেলা থেকেই নাকি তার একটা কি রোগ রয়েছে, কি রোগ সেটা যারা জানতে পারেনি। যদিও আমরা এর আগেও তো দেখেছিলাম, যখন লিয়া এডগারের সাথে বাইরে বেরিয়েছিল তাকে দেখেছিলাম যে মাটিতে পড়ে সে ছটফট করছে, তবে কি রোগ আসলেই এটা এখনো তারা জানতে পারেনি। ডিটেকটিভ ল্যান্ডর তার ঘরের লাইব্রেরিতে একটা বই দেখতে পায়, যেটার উপরে সম্ভবত কিছু একটা চাপা দেওয়া ছিল। বইটার ব্যাপারে না গল্পের শেষে আমরা জানবো। তবে সেই ঘরে খোঁজাখুঁজি করতে গিয়ে সে একটা পুরনো জ্যাকেট দেখতে পায়, মানে আগেকার দিনে অফিসারদের যেমন জ্যাকেট হয়, আর সেটা দেখেই ডিটেকটিভ ল্যান্ডরের পুরনো একটা কথা মনে পড়ে যায়। মনে আছে তো গল্পের শুরুতে যখন ডিটেকটিভ ল্যান্ডর তার তদন্ত চালাচ্ছিল, তখন একজন ক্যাডেট বলেছিল যে সেই মধ্যরাতে এক অফিসার এসে তাকে আদেশ দিয়েছিল চলে যাওয়ার জন্য, মানে তাকে ছুটি দিয়ে দিয়েছিল। সেই অফিসারের মুখ তো সে দেখতে পায়নি, তবে সে ড্রেসটা দেখে বুঝতে পেরেছে যে সেটা একটা অফিসারের ড্রেস। একই সাথে ড্রেসে কোনো নামও লেখা ছিল না। এবং ডিটেকটিভ ল্যান্ডরের আরও সন্দেহটা এবার বেড়ে যায়। সে সরাসরি ডক্টর ড্যানিয়েলকে প্রশ্ন করে। ডক্টর ড্যানিয়েল জানায় যে এটা তার ভাইয়ের, তাদের ঘরে তার ভাইয়ের এই একটাই স্মৃতি রয়েছে। তবে ডিটেকটিভ ল্যান্ডর এটা নিয়ে কী বা করছে, সম্ভবত এই উত্তরটা আর্টেমিস দিতে পারবে। তবে সে কিছু বলতেই যাবে তার আগেই ক্যাপ্টেন হিচকক সেখানে চলে আসে। তার কাছে আর একটা দুঃসংবাদ, যে আরেকজন ক্যাডেটকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে ছিল সেই ক্যাডেট স্টুডার্ট যে তার সব জিনিসপত্র নিয়ে নাকি পালিয়ে গিয়েছে। তবে কেনই বা পালাবে? সুপারিনটেন্ডেন্ট থায়ার এই কথাটা বিশ্বাসই করতে পারছে না। সম্ভবত সে কিছু একটা থেকে ভয় পেয়েছে। একই সাথে তার কাছের দুই বন্ধু, প্রথম হচ্ছে লিওরয় ফ্রাই এবং সেকেন্ড হচ্ছে র্যান্ডি ব্যালিঞ্জার, যাদের দুজনকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, সেই ভয়তেই হয়তো স্টুডার্ট সেখান থেকে পালিয়ে গেছে। তবে গল্পের আর একটা নতুন মোড় নেয় যখন ডিটেকটিভ ল্যান্ডর প্রফেসর জিন পেপের সাথে সাক্ষাৎ করে। মনে আছে তো, সেই প্রফেসর বলেছিল যে সেই মূল্যবান বইটা, যেটা নাকি উইচ ক্রাফটিং নিয়ে লেখা রয়েছে, যে বইটার নাম ছিল ডিসকোর্স ডি ডিয়াবল, বইটাকে লিখেছিল একজন উইচ হান্টার হেনরি লে ক্লেরিক, যে প্রথমে সেই ডাইনিদের তো স্বীকার করত, কিন্তু পরে সে নিজেই একজন ডেভিল ওয়ার্শিপারে পরিণত হয়, অর্থাৎ যে শয়তানকে পুজো করে। এবং এই হেনরি লে ক্লেরিকের ছবিটা দেখে ডিটেকটিভ ল্যান্ডর চিনতে পেরে যায়। এই মানুষটার ছবিই তো সে ডক্টর ড্যানিয়েল মার্কুইসের ঘরে দেখতে পেয়েছে। একটা বড় ছবি দেখতে পেয়েছিল, যে মানুষটা নাকি তার গ্রেট গ্র্যান্ডফাদার। অন্যদিকে এডগার, সে লিয়ার প্রেমে একেবারেই পাগল। লিয়ার প্রতিটা কথা, লিয়ার জীবন, প্রত্যেকটা জিনিস তাকে নতুন গল্প, নতুন কবিতা লিখতে সাহায্য করছে। সে লিয়ার সামনে একটা পোয়েমও বানিয়ে ফেলে, যেখানে সেই দ্য পেল ব্লু আই শব্দটা মেনশন ছিল, মানে যেটা এই সিনেমার নাম। সে জানায় যে সে লিয়ার জন্য সব কিছু করতে পারবে, এবং এটাই তো এই মেয়েটা এত দিন ধরে চেয়েছিল। অন্যদিকে ডিটেকটিভ ল্যান্ডর সরাসরি ডক্টর ড্যানিয়েলের সাথে সাক্ষাৎ করে, আর এখানেই আসল সত্যগুলো রিভিল হয়। মনে আছে তো, ডক্টর ড্যানিয়েলের সেই লাইব্রেরিতে একটা বই সে দেখতে পেয়েছিল, যেটা কিছু একটা কাপড় দিয়ে চাপা দেওয়া ছিল। এটাই হচ্ছে সেই পুরনো বইটা, যেটার নাম হচ্ছে ডিসকোর্স ডি ডিয়াবল, সরি আমার উচ্চারণের জন্য। সো এই বইতে উইচ ক্রাফটিংয়ের নানান রিচুয়ালস রয়েছে। মানুষদের যৌবন কিভাবে ধরে রাখতে হবে, অমরত্ব কিভাবে পাওয়া যায়, এইসব অদ্ভুত জিনিস সেখানে লেখা রয়েছে। আর বইটাকে ব্যবহার করে ডক্টর ড্যানিয়েলের মেয়ে লিয়া।
আপনারা হয়তো দেখেছেন যে লিয়ার একটা অদ্ভুত রোগ রয়েছে। ডক্টর ড্যানিয়েলও তো বলেছিল যে তার মেয়ের একটা ছোটবেলা থেকে রোগ রয়েছে, এবং ছোটবেলায় নাকি ডাক্তার লিয়াকে মাত্র 3টে বছর দিয়েছিল, নাকি তার বেশি সে বাঁচবে না। তাদের হাতে কোনো রাস্তা ছিল না। ডক্টর ড্যানিয়েল যে নিজে একজন বিজ্ঞ মানুষ হয়েও সেও আর কিছু করতে পারছে না। তখন তাদের হাতে লাগে এই বইটা। সব রাস্তা যখন বন্ধ তখন তারা এই কালা জাদুর রাস্তাটা নেয়, আর তখনই মিরাকেলটা ঘটে। লিয়াকে 3 বছর সময় দেওয়া হয়েছিল, তবে সময়ের সাথে সাথে লিয়ার স্বাস্থ্যের পরিবর্তন হতে থাকে, সে আরো সুস্থ হতে থাকে। ডক্টর ড্যানিয়েল এখনো পর্যন্ত সেই জিনিসে বিশ্বাস করতে পারছে না। তা সত্ত্বেও সে তার মেয়েকে অ্যালাউ করে এই কালো জাদুগুলো করার জন্য। কারণ একটাই, যে সে তার মেয়েকে ভালোবাসে, সে তার মেয়েকে জীবিত দেখতে চায়। তবে ডিটেকটিভ ল্যান্ডোরের তো একটাই প্রশ্ন, যে আপনি সায়েন্সের একজন মানুষ হয়ে এইসবে কিভাবে বিশ্বাস করেন? নিজের পরিবারকে কেনই বা এইসব কাজ করতে দিচ্ছেন? আসলে এতদিন ধরে যে রিচুয়ালসগুলো হচ্ছিল, এতদিন ধরে মানুষের বুক চিরে যে হৃদয়গুলো বার করা হচ্ছিল, এই সব কাজ তার মেয়ে লিয়াই করেছে, যাতে সে সুস্থ থাকতে পারে, এবং ডক্টর ড্যানিয়েল এগুলো আগে থেকেই জানতো। তবে এখন লিয়া কোথায়? শুধু লিয়া না, লিয়ার ভাই আর্টেমিস এবং তার মা জুলিয়া, তারা কোথায়? পুরো ঘর তো খালি। ডক্টর ড্যানিয়েল তখন সত্য কথাটা জানিয়ে যায় যে তারা কোথায়। তারা রয়েছে সেই আইস হাউসে, যেখানে তারা এডগারকে ধরে নিয়ে গেছে। এডগারকে তারা অজ্ঞান করে রেখেছে এবং তার উপর রিচুয়ালসগুলো করা হচ্ছে। এডগারই হচ্ছে সেই মানুষটা যাকে লিয়া এতদিন ধরে খুঁজছিল বলিদান দেওয়ার জন্য। এডগারের অল্প অল্প হুঁশ আসে, তবে সম্ভবত তাকে কিছু খাওয়ানো হয়েছে, যার কারণে তার গায়ে শক্তিটা নেই। তারা একদম প্রস্তুত সেই ফাইনাল রিচুয়ালসটা করার জন্য। তারা এডগারের বুক চিরে তার হৃদয়টাকে বার করবে। তবে সঠিক সময় ডিটেকটিভ ল্যান্ডোর সেখানে চলে আসে। সে এডগারকে বাঁচিয়ে নেয়। লিয়া এবং তার ভাই তাকে বাধা দেওয়ার চেষ্টা করে, আর সেখানে একটা দুর্ঘটনা ঘটে। সেই শুকনো কাঠের বার্নে আগুন লেগে যায় এবং সম্পূর্ণ চালটা ভেঙে পড়ে, যার ফলে লিয়া এবং তার ভাই মারা যায়। পরের দিন সকালে এডগার হসপিটালে ভর্তি, তবে সে এখন ভালো আছে। ক্যাপ্টেন হিচকক ডিটেকটিভ ল্যান্ডোরের সাথে সাক্ষাৎ করে এবং সে ডিটেকটিভের কাছে ক্ষমা চেয়ে নেয়, কারণ সে সেই ডিটেকটিভের সাথে এই কটা দিন খুব রুড ব্যবহার করেছে। তবে অবশেষে সে এই কেসটাকে কিন্তু সলভ করতে পেরেছে। সুপারিনটেন্ডেন্ট থায়ারও ডিটেকটিভকে ধন্যবাদ জানায়। লিয়া এবং আর্টেমিসের মা অর্থাৎ জুলিয়া, তার উপরে তো কেস হবে। একই সাথে তাদের পিতা অর্থাৎ ডক্টর ড্যানিয়েল, সেও তার নিজের পদত্যাগ দিয়ে দিয়েছে। ডিটেকটিভ ল্যান্ডোর অবশেষে নিজের বাড়িতে ফিরে আসে। তবে বাড়ির সামনেই সে এডগারকে দেখতে পায়, যে হয়তো ডিটেকটিভ ল্যান্ডোরকে ধন্যবাদ জানাতে এসেছে, কারণ গতকাল ডিটেকটিভই তো তার জীবনটা বাঁচিয়েছে। তবে স্টোরি এখানে শেষ না, বরং সম্পূর্ণ একটা ইউ টার্ন নেয় এখানে। এডগার এখানে ডিটেকটিভকে ধন্যবাদ জানাতে আসেনি, বরং সে এতদিন ধরে নিজে থেকে তদন্ত করে করে যা যা জানতে পেরেছে সেটা জানাতে এসেছে। আচ্ছা, মনে আছে তো প্রথম সেই মৃতদেহ অর্থাৎ লেরয় ফ্রাই, যার হাতে একটা কাগজের টুকরো পাওয়া গেছিল? সেখানে সম্পূর্ণ কি লেখা ছিল সেগুলো তো তারা জানতে পারেনি। তারপরে একদিন ডিটেকটিভ ল্যান্ডোর এডগারকে একটা চিঠি লিখেছিল তার সাথে সাক্ষাৎ করার জন্য। তবে এডগার লক্ষ্য করতে পারে যে সেই চিঠিটা এবং সেই মৃতদেহর হাতে পাওয়া সেই কাগজটাতে যে লেখাগুলো ছিল সেগুলোর ধরন সম্পূর্ণ এক। মানে ইংরেজির যে লেটারগুলো লেখার প্যাটার্নটা সম্পূর্ণ এক, যেন একই মানুষ সেই দুটো জিনিসকে লিখেছে। শুধু তাই না, প্রথম মৃতদেহর হাতে যে কাগজটা ছিল সেই কাগজে সম্ভবত কোনো কবিতা লেখা ছিল। ডিটেকটিভ জানিয়েছিল যে সে কবিতা টবিতা পছন্দ করে না, কিন্তু তার ঘরে এডগার একটা কবিতার বইও পেয়েছিল। ডিটেকটিভ জানিয়েছিল যে এই কবিতার বইটা নাকি তার মেয়ের, তবে সেই বইয়ের মধ্যে সে একটা লকেটও দেখতে পায়। তবে লকেটটা আসলে কার? এবং আমরা দেখে যাচ্ছি যে সেই ডিটেকটিভ তার মেয়ে ম্যাটির কথা চিন্তা করে বারবার কাঁদছে। সো কোথায় গেল তার মেয়ে? হয়তো আপনারা দেখেছেন যে সেই ডিটেকটিভ তার প্রত্যেকটা কথা প্যাটসি নামক সেই বারটেন্ডারের সাথে শেয়ার করে, মানে তার প্রেমিকার সাথে। এবং এডগার প্যাটসির সাথে সাক্ষাৎ করেছে এবং প্যাটসির থেকে জানতে পেরেছে যে ডিটেকটিভ ল্যান্ডোরের যে মেয়ে ছিল সে কোথাও পালায়নি, বরং তার রেপ হয়েছিল এবং তাকে রেপ করেছিল সেই মিলিটারি একাডেমিরই 3টে ছেলে। সময়টা প্রায় 2 বছর আগের। এটা ছিল সেই অভিশপ্ত রাত যখন ডিটেকটিভ ল্যান্ডোর তার মেয়ে ম্যাটিকে বড় বিধ্বস্ত অবস্থায় পায়। মেয়ে তার হাতে ছিল সেই লকেটটা, যেটা ছিল লেরয় ফ্রাই নামক সেই মানুষটার। সময় কাটতে থাকে, প্রবণ লজ্জা, লাঞ্ছনা, নানান জিনিসের শিকার হয়েছে সেই মেয়েটা, এবং এই যন্ত্রণা সহ্য করতে না পেরে ম্যাটি তার পিতার সামনেই একটা উঁচু পাহাড় থেকে ঝাঁপ মেরে আত্মহত্যা করে। তাই অবশেষে ডিটেকটিভ ল্যান্ডোর ডিসাইড করে যে তার মেয়ের মৃত্যুর বদলা নেবে, সে রিভেঞ্জ নেবে। সেই লকেটটা থেকে জানতে পেরে যায় যে সে রেপিস্টটা কে ছিল। প্রথমেই সে লিরয় ফ্রাই নামক সেই ছেলেটার গলায় ফাঁস দিয়ে সে হত্যা করে। ছেলেটার চরিত্র খারাপ ছিল, সেটারই সুযোগ নিয়ে ডিটেকটিভ ল্যান্ডোর তাকে একটা লাভ লেটার পাঠায়। বড় সুন্দর কবিতার মতন করে সেই লেটারটা সে লিখেছিল। তাকে বলেছিল একটা নির্জন স্থানে আসার জন্য, যাতে সে তাকে হত্যা করতে পারে। যদিও হত্যা করার পরেই সেই মুহূর্তে একজন গার্ড সেখানে চলে আসে, সেই কারণে ডিটেকটিভ ল্যান্ডোর তার বডিটা লুকাতে পারেনি। আর দুর্ভাগ্যবশত সেই খুনের ইনভেস্টিগেশন করার জন্য পুলিশরা তাকেই আবার ভাড়া করলো।
তবে কেসটা আবার ঘুরে যায় যখন সে বুঝতে পারে যে তার বুকটা চিরে কেউ একটা হার্ট বার করে নিয়ে চলে গেছে। মানে এই কাজটা তো সে করেনি। সে ডিটেকটিভ ল্যান্ডোর একটা সুযোগ পেয়ে যায় যে এই সম্পূর্ণ দোষটা সে কার ঘাড়ে চাপাবে, এবং সে পেয়ে যায় সেই মার্কুইস পরিবার যারা এইসব কালা জাদু করে বেড়াচ্ছে। সো প্রথম বদলা তো সে নিয়ে নিল, তবে দ্বিতীয় মানুষটা, ওয়েল, লিরয় ফ্রাই নামক যে সেই ছেলেটা, সে একটা ডায়েরি লিখতো, সেটা হয়তো মনে আছে আপনাদের। তার মা ডিটেকটিভ ল্যান্ডোরকে সেই ডায়েরিটা দিয়েছিল, এবং সেই ডিটেকটিভ সেই ডায়েরিতে লেখা প্রত্যেকটা জিনিস ডিকোড করে নিয়েছে, এবং সে জানতে পেরে গিয়েছে যে সেই সেকেন্ড রেপিস্ট কে ছিল। সেটা ছিল র্যান্ডি ব্যালিঞ্জার। তার উপর টর্চার করে ডিটেকটিভ জানতে পেরে যায় যে তৃতীয় মানুষটা কে ছিল। র্যান্ডিকে তো সে হত্যা করে ফেলে এবং নিজেই তার শরীরটা চিড়ে দেয়, যাতে সম্পূর্ণ দোষ সেই কালা জাদু করা লোকগুলোর উপর পড়ে যায়। মনে আছে তো, ডক্টর ড্যানিয়েল কিন্তু সেই মৃতদেহটা দেখে বলেছিল যে আগেরবার যে মানুষটা বুকটা চিরেছিল এবং এবার যে মানুষটা বুকটা চিরেছে তারা ভিন্ন। সো সেই তৃতীয় রেপিস্ট অর্থাৎ ক্যাডেট স্টোডার্ট, যে বুঝেই গিয়েছিল যে পরের বার নাম্বার তার আসছে, মানে সে হয়তো মরতে চলেছে। তার মনে একটা স্পষ্ট ভয় আমরা লক্ষ্য করতে পেরেছিলাম যখন সে তার বন্ধু ব্যালেঞ্জারের মৃতদেহটা ঝুলন্ত অবস্থায় পেয়েছিল। সেই কারণেই সে তার ব্যাগপত্র সব নিয়ে পালিয়ে গিয়েছে, এবং এডগার এই প্রত্যেকটা মিস্ট্রি সলভ করে নিয়েছে যে সব কিছুর পিছনে কে ছিল। তবে ডিটেকটিভ ল্যান্ডোর সে অস্বীকার করছে না, সে সত্যিটা মেনে নিয়েছে। ইভেন সে এটাও স্বীকার করে যে প্রথম দিন যখন সে এডগারের সাথে সাক্ষাৎ করে তখনই সে তার নিজের একটা অংশ এডগারকে দিয়ে দেয়। কথাটার অর্থ হচ্ছে সে যে একটা ভালো মানুষ ছিল, তার মধ্যে যে একটা গোয়েন্দা ছিল, সেই অংশটা সে এডগারকে দিয়ে দেয়। অর্থাৎ সে জানতো যে এডগার একটা সময় এটা সলভ করে নেবে। তবে এডগার সে এখন কি করবে? তার কাছে সম্পূর্ণ প্রমাণ রয়েছে যে এই খুনগুলোর পিছনে কে রয়েছে। সেই নোটসগুলো সে সাথেও এনেছে, তবে সে কাউকে কিছু বলে না। ডিটেকটিভ ল্যান্ডোরের সামনেই সেই নোটসগুলো, সেই প্রমাণগুলো সম্পূর্ণ জ্বালিয়ে দেয়, যেটা দেখে ডিটেকটিভ ল্যান্ডোর কেঁদে দেয়। এবং এখানে একসাথে অনেকগুলো জিনিস লক্ষ্য করার মতন রয়েছে। এডগার ডিটেকটিভের সাথে আর একটাও কথা বলে না, সেখান থেকে চলে যায়, কারণ সে ডিটেকটিভ তাকে এতদিন মিথ্যে কথা বলেছিল। সে ডিটেকটিভ ল্যান্ডোরকে তার একজন প্রকৃত বন্ধু মনে করেছিল, কিন্তু সেই ডিটেকটিভ তার প্রকৃত বন্ধু হতে পারেনি। অন্যদিকে ডিটেকটিভ ল্যান্ডোর যে জানতোই যে এই দিনটা আসবেই, সে তার বদলা নিয়ে নিয়েছে। এখন সে তার শাস্তি পাওয়ার জন্য একদম প্রস্তুত। কিন্তু এডগার তাকে মাফ করে দেয়, কারণ এডগার মনে করে যে তার একটা দ্বিতীয় চান্স পাওয়ার প্রয়োজন। সে সেটাই করেছে যেটা হয়তো একটা পিতা করত। আমরা ডিটেকটিভ ল্যান্ডোরকে দেখতে পাই যে সেই পাহাড়ের চূড়াটায় গিয়ে পৌঁছায় যেখান থেকে তার মেয়ে ম্যাটি ঝাঁপ মেরে আত্মহত্যা করেছিল। তার মেয়ের শেষ স্মৃতিটুকুনি তার হাতে রয়েছে, তার চুলের সেই ফিতে, যেটাকে সে হাওয়ায় ভাসিয়ে দেয় এবং তার মেয়েকে বিশ্রাম নিতে বলে। ডিটেকটিভ ল্যান্ডোর সেই পাহাড়ের চূড়ায় গিয়ে উল্টো হয়ে দাঁড়ায়, যেন মনে হচ্ছিল তার মেয়ের মতনও সেও হয়তো সেই পাহাড়ের চূড়া থেকে ঝাঁপ দেবে। তবে কি হবে সেটা আর দেখায় না। তবে আমার ব্যক্তিগত যেটা মনে হয় যে সে হয়তো জাম্প করবে না, কারণ সে তার নিয়তি মেনে নিয়েছিল। সে জানতো তার শাস্তি হবে, কিন্তু এডগার তাকে ক্ষমা করে দেয়। সে একটা দ্বিতীয় চান্স পায় এবং আমার মনে হয় না সেটাকে সে ধ্বংস করবে। তবে এই সিনেমায় আমরা দুজন পিতার লড়াই দেখতে পাই। একটা হচ্ছে ডক্টর ড্যানিয়েল, যে একজন শিক্ষিত, যে সায়েন্সকে বিশ্বাস করে। সেও নিজের মেয়েকে বাঁচানোর জন্য অবশেষে কতটা নিচে নামে, যেটা আপনারা নিজেরাই দেখতে পেয়েছেন। আর তারপর আসে ডিটেকটিভ ল্যান্ডোর। ওয়েল, এটা একটা স্লো পেস সিনেমা, ধুমধারাক্কা মিউজিক এখানে নেই, খুবই ধীর গতিতে গল্পটা চলবে। আর টু বি অনেস্ট, অনেকের কাছে এই ধাঁচের সিনেমাগুলো একটু বোরিং লাগলেও আমি খুব এনজয় করি এই সিনেমাগুলো। ক্রিশ্চিয়ান বেলের অভিনয়, এক্সপ্রেশন সব কিছুই ভালো ছিল। তবে এই সিনেমায় শুধু তাকে ফোকাস করা হয়নি, বরং প্রতিটা ক্যারেক্টারকে সমানভাবে ফোকাস করা হয়েছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে এই সিনেমায় ছোট ছোট ডায়লগগুলোতেও বেশি ফোকাস করা হয়েছে। মানে অ্যাকচুয়ালি যদি আমি ডিটেল টু ডিটেল এক্সপ্লেন করা শুরু করি এই সিনেমাটা নিয়ে, তাহলে এটা হয়তো 2 ঘন্টার ভিডিও হয়ে যাবে। বাট আমি বিশ্বাস করি যে বেসিক প্লটটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই ছিল স্টোরি। কেমন লেগেছে আপনাদের সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাকে ফেসবুক বা ইনস্টাতে ফলো করতে চাইলে লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে। আমার কন্টেন্টগুলো পছন্দ হলে ভিডিওটা লাইক করতে পারেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না, আমিও জানতে ইচ্ছুক। সো এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।